নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সেরা দশের শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মার পর এবার নিশিকান্ত দুবে। ঝাড়খণ্ডে বদলে যাচ্ছে জনবিন্যাসের মানচিত্র। বাংলাদেশে অনুপ্রবেশের কারণে বদলে যাচ্ছে মানচিত্র। বিজেপি সাংসদের চাঞ্চল্যকর বয়ান, হিন্দুদের বাঁচাতে হস্তক্ষেপ করুক কেন্দ্র। কিষানগঞ্জ, কাটিহার, আরারিয়া, মালদা, মুর্শিদাবাদ এই 5 জেলাকে একত্র করে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি নিশিকান্ত দুবের। লোকসভায় এনআরসি কার্যকর করারও দাবি তুলেছেন তিনি। তৃণমূলকে নিয়ে সংসদীয় কমিটি তৈরির প্রস্তাব। আজ এমন দাবি করেছেন ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং সেখানেই এই যে 5 জেলা রয়েছে তার কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দিতে তিনি যেমন একদিকে বলেছেন, তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, এর আগেই আমরা দেখেছি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনিও যে মন্তব্য করেছিলেন এবং তারপর এবার নিশিকান্ত দুবে সংসদে দাঁড়িয়ে কি দাবি করেছেন নিশিকান্ত দুবে শোনাবো আপনাদের। ममता बनर्जी की जो पुलिस है और वहां के लोग मालदा और मुर्शिदाबाद से आकर हमारे लोगों को भगा रहे हैं और हिंदुओं का गांव खाली हो रहा है। ये बड़ा ही सीरियस विषय है और मैं और रिकॉर्ड कर रहा हूं। यदि मेरी एक बात गलत है तो मैं इस्तीफा देने को तैयार हूं। सारे बंगाल से, मुर्शिदाबाद और मालदा से सारे लोगों ने आकर हिंदुओं के ऊपर जुल्म किया और ये ऑन रिकॉर्ड है और झारखंड की पुलिस कोई काम नहीं कर पा रही है। मेरा आपके माध्यम से स्पीकर महोदय आग्रह है कि पूरा मालदा, मुर्शिदाबाद, अररिया, किशनगंज, कटिहार और हमारे यहाँ साहबगंज और ये झारखंड हाईकोर्ट का अभी 22 जुलाई का ऑर्डर है जो ये कह रहा है कि मुसलमानों की आबादी दिन प्रतिदिन बढ़ रही है और वहाँ भारत सरकार को हस्तक्षेप करना चाहिए। ये जितना किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संथालपुरा है, इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। एनआरसी लागू करिए। নিশিকান্ত দুবের এই মন্তব্যের পর বিরোধীরা কি প্রতিক্রিয়া দিয়েছেন আমরা ফোন লাইনে যোগাযোগ করেছিলাম প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় এবং সিপিআইএম সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। তাঁদের কি প্রতিক্রিয়া শোনাবো পরপর। ভাগ করতে চাইছে, কালকে সুকান্ত বাবু বলেছেন, আজকে নিশিকান্ত বাবু বলেছেন, মুখোশ খুলে পড়ছে। আসলে অন্তরে যে বিষ রয়েছে, বাংলা ভাগ করার বিষাক্ত চিন্তা, সেই চিন্তাটা বাইরে আসছে। এটা প্ল্যান, ডিজাইন অ্যান্ড ডেলিভারি করছে। তো তার জন্য রাজ্যের সমস্ত মানুষ ধিক্কার জানাচ্ছে এবং এই বাংলা ভাগের চক্রান্ত আমরা রুখবই। এই যে দেশের ভেতরে বিভাজন করে টুকরো টুকরো করা, এই বিজেপি এবং আরএসএস এর চক্রান্ত বহুদিন থেকেই তারা চালাচ্ছেন। নির্বাচনে একটা ধাক্কা খেয়েছেন, এবার আরো বড় ধাক্কা দেওয়া দরকার। তার কারণ তাদের উদ্দেশ্যই হচ্ছে ভারতবর্ষের সংবিধানটাকে, বহুত্ববাদী সংবিধানকে ধ্বংস করে দাও। এখানে একমুখী হিন্দুত্ব তৈরি করো, যেটা ভারতের ঐতিহ্য বিরোধী। পরিষ্কার করে বলছি, নিশিকান্ত দুবের এই পলিটিক্স এটা নতুন কিছু না। বাংলাকে ওরা রাজনৈতিক ভাবে পেরে উঠছে না, ওরা চাইছে বাংলাকে ভেঙে টুকরো টুকরো করে দিতে। তাই জন্য সুকান্ত মজুমদার এই ধরনের উত্তরবঙ্গকে আলাদা রাজ্য স্লোগান করার দাবি তোলেন। তার জন্য নিশিকান্ত দুবের এইসব দাবি। বাংলার মানুষ যতবার ওরা বাংলাকে বিভাজন করার দাবি তুলবে, ততবার ওদেরকে এভাবেই গালে থাপ্পড় মারবে। শুধু তাই নয়, আসলে কালকে লোকসভার বুকে লেজে গোবরে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার সময়। কোনো জবাব দেওয়ার বিরোধ হয়নি নির্মলা সীতারামন থেকে নরেন্দ্র মোদী। সেই দিক থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এই নাটকের অবতারণা, এই সস্তার নাটকে চিড়ে ভিজবে না। বাংলার মানুষ ওদের চরিত্র জানে, ওদের মুখের উপর যাওয়া বাংলার মানুষ তাই প্রতিটা নির্বাচনে দেয়, আগামী দিনেও দেবে। রাষ্ট্রপতি ভবনের 2 ঐতিহাসিক কক্ষের নাম বদল। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবন সূত্রে জানা গেছে, দরবার হল এবং অশোক হলের নাম পরিবর্তন করে রাখা হচ্ছে, যথাক্রমে গণতন্ত্র মণ্ডপ এবং অশোক মণ্ডপ। বিবৃতি জারি করে জানালো রাষ্ট্রপতি ভবনের সচিবালয়। উল্লেখ্য, এই দুটি হলেই মূলত বিভিন্ন বড় অনুষ্ঠান হয়ে থাকে। এবার নতুন নামের এই 2 হলে অনুষ্ঠিত হবে বিভিন্ন অনুষ্ঠান। রাষ্ট্রপতি ভবনের বাতাবরণে যাতে ভারতীয় সংস্কৃতি, মূল্যবোধ এবং রীতিনীতি ফুটে ওঠে, তার জন্যই এমন নাম বদলের সিদ্ধান্ত বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এ বিষয় নিয়ে প্রিয়াঙ্কা গান্ধী তার কি প্রতিক্রিয়া শুনুন। गणतंत्र मंडपम और अशोक मंडपम दरबार का कॉन्सेप्ट नहीं है, शहंशाह का कॉन्सेप्ट है।
दरबार का कॉन्सेप्ट नहीं है लेकिन शहंशाह का कॉन्सेप्ट है। উত্তরবঙ্গকে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকে অন্তর্ভুক্ত করা হোক, তাহলে অনুন্নত উত্তরবঙ্গের সামগ্রিক উন্নয়ন হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আর্জি উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। বঙ্গভঙ্গের সুরসুরি পাল্টা তোপ তৃণমূল সহ বামেদের। সুকান্তর উত্তরবঙ্গ ফর্মুলায় তোলপাড়, বিজেপির অন্দরেই বিভাজন। 24-এর ভোটে পর্যুদস্ত বিজেপি। উত্তরবঙ্গে ভালো ফল করলেও হারাতে হয়েছে কোচবিহার আসন। কেন হার, কার দায়? শুরু হয়েছে কাঁটা ছেঁড়া। ইতিমধ্যে উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের উত্তরবঙ্গ ফর্মুলায় তোলপাড়। খোদ প্রধানমন্ত্রীর দরবারে প্রস্তাব। সেই প্রস্তাবের কি আদৌ কোনো সাংবিধানিক সমাধান আছে, নাকি এ শুধুই রাজনৈতিক চাল? প্রশ্ন উঠছে বিজেপিতেই। এটা একটা ইউটোপিয়ান থট, এটা কোনোদিনই হবে না। কেন কি পূর্বোত্তর পরিষদ যা কারণে বানানো হয়েছে, আমি দেখেছি যখন সিকিমকে অন্তর্ভুক্ত করা হয়েছে তখনই অনেক এখানে চেষ্টা করতে হয়েছিল। সিকিমে যে 371F স্পেশাল প্রভিশন আছে তার কারণে ওকে এনইসিতে নেওয়া হয়েছিল, কিন্তু বেঙ্গলে সেই প্রভিশন নেই। আর উনি বাঙালি থেকে এটা করতে বলতেছেন, বাঙালির অংশ হয়, আধা স্টেট কোনোদিন পরিষদে যেতে পারবে না, এটা ইউটোপিয়ান থট। উত্তরবঙ্গের উন্নয়নে কি প্রস্তাব দিয়েছেন সুকান্ত? সুকান্তর উত্তরবঙ্গ ফর্মুলা। উত্তরবঙ্গকে উত্তর পূর্ব উন্নয়নের মন্ত্রকের আয়তায় আনার প্রস্তাব দিয়েছেন সুকান্ত। উত্তর পূর্বের 7 রাজ্য কেন্দ্রের তহবিল থেকে বিভিন্ন আর্থিক সুযোগ সুবিধা পেয়ে থাকে। উত্তরবঙ্গকেও সেই সুবিধা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দেন তিনি। কিন্তু রাজ্যকে ভাগ না করে সেই সুবিধা পাওয়ার আদৌ কি রাস্তা রয়েছে? আমরা কোনোদিন বাংলা ভাগের পক্ষে নই, এটা একটা অপপ্রচার। আর উত্তরবঙ্গের রাজনীতির সঙ্গে সরাসরি যারা যুক্ত, কিভাবে দেখছেন এই প্রস্তাবকে? আসলে তারা বিভাজনের রাজনীতি করতে চাইছে। তারা উত্তরবঙ্গকে আলাদা করে তারা তাদের ভোট রাজনীতির অংশ করছে। সার্বিক ডেভেলপমেন্টের সাথে কর্মসূচি গ্রহণ করুক বিশেষ অর্থনৈতিক প্যাকেজ নিয়ে, কিন্তু এইরকম ভাবে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করার আশিলায় বাংলাকে ভাগ করার যে চক্রান্ত চলছে সেটাকে আমরা ধিক্কার জানাই। সুকান্ত মজুমদারের প্রস্তাবকে আমি কোনোভাবেই দেখছি না, আমি সেটাকে টোটালি ইগনোর করছি। কিন্তু আমরা যারা উত্তরবঙ্গের মানুষ, তারা উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন আমরা চাই, এবং উত্তরবঙ্গের মানুষ একটা সম্মান এবং মর্যাদাও চায়। উত্তরবঙ্গ এইটা উনি যেটা বলেছেন এটা ঠিক বলেন। সুকান্ত মজুমদারের এই প্রস্তাবে বাংলায় রাজনৈতিক বিতর্কের ঝড় উঠেছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই এই ফর্মুলায় বাংলা ভাগের চক্রান্ত দেখতে পাচ্ছে। বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা তো সুকান্তকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। 24-এ পরিণাম আসছে, এই পরিণামে উনি একটু হতাশ আছেন, তো 26-এ উত্তরবঙ্গ হাত থেকে যেতে পারে বলে উনি একটা উত্তরবঙ্গের লোককে যারা আলাদা রাজ্য চায় ওদেরকে একটা ভ্রমিত করে রাজনীতি করতে চাচ্ছেন। সুকান্তকে নিয়ে বিজেপির অন্দরেই এই তরজয় আসরে তৃণমূল নেতৃত্বকে কটাক্ষ করতে ছাড়েনি শাসক দল। সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর কাছে এই উত্তরবঙ্গ নিয়ে যেসব কথাবার্তা বলেছেন শোনা যাচ্ছে, এ তো সব আবার সেই একটা বিভাজন, ভেদাভেদ, বঙ্গভঙ্গ, এইসব উস্কানি, এইসব সুরসুরি। ওনারা উন্নয়নের বিরোধী। বাংলাকে টাকা দেয়া যাবে না, বাংলার বকেয়া দেয়া যাবে না, 100 দিনের টাকা দেয়া যাবে না, আবাসের টাকা দেয়া যাবে না, এগুলো তো গর্ব করে দিল্লিকে বলে এসছেন এই সুকান্ত বাবুরা। তো আজকে আবার উন্নয়নের জন্য অমুকটা অমুকের সঙ্গে জুড়ে দিলে, মুখে বললে বলতে যাবেন আমি তো ভাগ বলিনি, কিন্তু এগুলো সব বোঝা যায় প্ররোচনা, সুরসুরি। 24-এর লোকসভা ভোটে রাজ্যে বিজেপির দখলে 12টি আসন, যার মধ্যে 6টি এসেছে উত্তরবঙ্গ থেকে। 26-এর বিধানসভা ভোটে উত্তরবঙ্গের ভোট ব্যাংকে অটুট রাখতেই কি সুকান্তর এই চাল? উঠছে প্রশ্ন। কলকাতা টিভি। মালদার গাজলের সমবায় ব্যাংকে ডাকাতির ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, ডাকাতির ঘটনার অন্যতম মাস্টার মাইন্ড সমীর মণ্ডল সেভাবে ঘনিষ্ঠ সম্পর্ক নেই বলেই দাবি পরিবারের। গাজলের সমবায় ব্যাংকে গুলি ডাকাতি, ডাকাতির মাস্টার মাইন্ড সমীর।
সমীর ও গুলিবিদ্ধ ক্যাশিয়ারের সম্পর্ক দাদা ভাই। ভরদুপুরে আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যাংকে ঢুকে ডাকাতি, অ্যালার্ম বেজে ওঠায় গুলি করা হয় এক ব্যাংক কর্মীকে। পরে পালানোর সময়ে পুলিশের ছোড়া গুলিতে জখম দুই দুষ্কৃতী। বুধবার দুপুরে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় রানীগঞ্জ এলাকায় কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড পরিচালিত সমবায় ব্যাংকে। ঘটনার তদন্তে নেমে পুলিশের হাতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, ডাকাতির ঘটনায় ধৃত মাস্টার মাইন্ড সমীর ও গুলিবিদ্ধ ক্যাশিয়ার সম্পর্কে দাদা ভাই, যদিও দুজনের মধ্যে সেভাবে ঘনিষ্ঠ সম্পর্ক নেই বলেই দাবি পরিবারের। সমীর গুলি করলো না কে করলো ওটা আমি বলতে পারবো না, আমি যাইনি, দেখিও নি, ওরাই বলবে, আমি জানি না। না সম্পর্ক দাদা ভাই? হ্যাঁ সম্পর্ক দাদা ভাই। গুলি খেয়েছে না কি আছে ওটা আমি জানি না, মরবে না ফুটবে ওর ডাক্তার বুঝবে আর আপনারা বুঝবেন, আমি জানি না ভালো মন্দ। ধৃত সমীরের বাবা রতন মণ্ডল ছেলের কুকীর্তিতে যথেষ্টই বিরক্ত। সমীর যে একাধিকবার বিভিন্ন মামলায় জেল খেটেছে তাও বলেন। পরিবারের স্ত্রী ও ছেলে রয়েছে সমীরের, কিন্তু কেউই সমীরের সঙ্গে থাকেন না। ডাকাতির জন্য লোক জোগাড় করা, অস্ত্র মজুত, গাড়ির বন্দোবস্ত সবকিছুতেই অন্যতম মাথা কৃষ্ণপুর এলাকারই বাসিন্দা সমীর। যদিও শেষ রক্ষা হয়নি, পরে পুলিশি অভিযানে গুলিবিদ্ধ হয়ে ধরা পড়ে যায় সমীর। পুলিশ সূত্রে খবর, ডাকাত দলের বাকি 4 জনের একজন গাজলের বাসিন্দা, বাকি 3 জনই মালদার চাঁচলের বাসিন্দা। ধৃতরা হলেন সমীর মণ্ডল, মইদুল ইসলাম, মোহাম্মদ ওয়াস্তি এবং জাহিরুল ইসলাম। ফেরার ডাকাতদের ধরার জন্য রেড চলছে। ধরা পড়া স্রেফ সময়ের অপেক্ষা বলেই জানিয়েছে মালদা থানার পুলিশ। মালদা থেকে সব্যসাচী মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। কুলতলির সাদ্দাম সর্দারের বাড়ি থেকে উদ্ধার অস্ত্র। সাদ্দামকে টানা জিজ্ঞাসাবাদের পর অস্ত্র ভান্ডারের হদিশ পায় পুলিশ। বুধবার বেশি রাতে তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত হয় অস্ত্র ছাড়াও উদ্ধার হয়েছে প্রতারণার কাজে ব্যবহৃত সামগ্রীও। কুলতলির সাদ্দাম সর্দারের বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। সাদ্দামকে জেরা করে বুধবার রাতে তার পয়তারহাটের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করল পুলিশ। উদ্ধার আরও কিছু সামগ্রী। দিন কয়েক আগে প্রতারণা চক্রে যুক্ত সাদ্দামকে ধরতে তার বাড়িতে গেলে পুলিশের উপর গুলি চালানো হয় বলে অভিযোগ। ঘটনার 3 দিন পর গ্রেপ্তার হয় সাদ্দাম। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ প্রতারণার কাজে ব্যবহৃত নানা জিনিসের খোঁজ পেল পুলিশ। সাদ্দামের বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে কয়েকটি ধাতব মূর্তিও। চলে গেছে, অনেক দিন চলে গেছে, আর কেউ থাকে না। সাদ্দাম এখন এই বাড়িতে থাকতো না? না, এই বাড়িটা ওই পুরো ওই একটু নতুন বাড়ি, এই বাড়িতে এই ঘর এখন কি এরকম তালাবন্ধ অবস্থায় পড়ে থাকে? দীর্ঘদিন ধরে কুলতলির জালাবেরিয়া 2 নম্বর পঞ্চায়েতের বাসিন্দা সাদ্দাম সর্দার প্রতারণা চক্র চালিয়ে আসছিল বলে অভিযোগ। নকল সোনা বিক্রির পাশাপাশি একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সাদ্দামের বাড়িতে টানা তল্লাশি চালায় পুলিশ। সেই সময় অভিযুক্তের বাড়ির খাটের নিচে একটি সুড়ঙ্গের হদিশ মেলে। পুলিশ জানতে পারে সেখান দিয়েই সাদ্দাম পালিয়ে যায়। পরে 17 জুলাই একটি আলাঘর থেকে সাদ্দাম সহ 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। কুলতলি থেকে প্রিয়গোপাল মুখোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। সেরা দশে এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন সেরা 10। বোমা ভেবে নদিয়ায় জলঙ্গির পাড় থেকে বোমা কুড়িয়ে এনেছিল এক শিশু। বল ভেবে সেই বোমা নিয়ে খেলতে গিয়ে বোমা ফেটে গুরুতর জখম চাপড়ার বাসিন্দা মুসাব্বির শেখ। হাসপাতালে চিকিৎসাধীন মুসাব্বির। ঘন ঘন বোমা উদ্ধারে প্রশাসনিক গাফিলতির অভিযোগে সোচ্চার বিরোধীরা। বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিপত্তি, বোমা ফেটে মাথায় আঘাত। ঘটনার শিকার এক নাবালক কিশোর মুসাব্বির শেখ। চাপড়ার দুর্গাপুরের ঘটনায় শোরগোল। জলঙ্গি নদীর অদূরেই বাড়ি মুসাব্বিরদের। বুধবার রাতে জলঙ্গি পাড়ের এক পরিত্যক্ত জায়গা থেকে বোমাটি কুড়িয়ে আনে মুসাব্বির। আর তারপরেই এই দুর্ঘটনা। গুরুতর জখম মুসাব্বিরকে প্রথমে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে তাকে শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয়। তারপরে আমার মাথায় হাত দিয়ে আমার মায়ের কাছে গিয়েছিলাম, আমার মা আমার মাথায় জল দিয়েছিল। একটা বাচ্চা মাঠে একটা বোম পায়, সেই বোমটা সেও বাচ্চা, আরও ওই 10 বছর মতো বয়স হবে। নিয়ে এসে আমার বাচ্চাটা খেলা করছিল, দিয়ে আমার সামনে দলের ভিতরে মেরেছে। মানে বাচ্চা ওই বোমটা কোন মাঠে পড়েছিল? ওটা নদীর ধারে। আপনাদের বাড়ি থেকে কত দূর? আমাদের বাড়ি থেকে অল্প দূর। তা ওখানে কি ওরা খেলতে গিয়ে খেলা করছিল? আমাদের বাড়ির সামনে খেলা করছিল, আর ওই বোমটা পায় বাড়ি থেকে একটু দূর।
বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণের ঘটনা নতুন নয়, কিন্তু তাজা বোমা যেখানে সেখানে পড়ে থাকার ঘটনায় নিরাপত্তা নিয়েই প্রশ্ন ওঠে। এর আগেও নরেন্দ্রপুরে দুষ্কৃতীদের বোমার আঘাতে জখম হয় 5 নাবালক। উত্তর 24 পরগনার কাঁকিনাড়ায় একই ঘটনা ঘটে। রেল লাইনের ধারে পড়ে থাকা এক বোমায় পা পড়ে এক শিশুর, বিস্ফোরণের শিকার হয় সে। গত বছর এই চাপরাতেই মহেশনগরের নতুন পাড়ায় হানা দিয়ে বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। রাজ্যে একের পর এক বোমা উদ্ধারে প্রশাসনিক গাফিলতির অভিযোগে সোচ্চার বিরোধী শিবির। যেখানে বোমা তৈরি হচ্ছে সেখানে কিছু করার ক্ষমতা পুলিশের নেই, কারণ সব তৃণমূল কংগ্রেসের নেতাদের দ্বারা এগুলো পরিচালিত হচ্ছে, যে কারণে আজকে মানুষের নিরাপত্তা নেই। এর আগেও বেশ কিছু শিশু স্কুলে এবং মাঠে আহত নিহত হয়েছে, তারপরেও সরকারের ঘুম ভাঙেনি, চেতনা সরকারের জাগেনি। আমরা অনেকদিন ধরে বলে আসছি তৃণমূলের এই যে বোম বন্দুকের রাজনীতি, এটা খালি রাজনীতির মধ্যে সীমাবদ্ধ থাকছে না, সাধারণ মানুষ সরাসরি এর ফলে এফেক্টেড হয়ে যাচ্ছে। যে মানুষের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই সেই মানুষও এর টক্করে পড়ে যাচ্ছেন। এখন দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চারা, এখন মানে আজকে বলে বলবো না, বেশ কয়েক বছর ধরে এটা চলছে, ছোট ছোট বাচ্চাদের প্রাণ চলে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের এই বোম বন্দুকের রাজনীতির জন্য। বিরোধীরা যখন প্রশাসনিক গাফিলতিতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন, তখন রাজ্যের পুলিশ প্রশাসনে ভরসা তৃণমূলের। তো লোকসভা নির্বাচন নদিয়ার বুকে বিজেপির লিড পেয়েছে এবং বেশ কিছু জায়গায় বিজেপি চাইছে না যে বাংলা শান্ত থাকে। সেক্ষেত্রে চোপড়ার ঘটনায় কি ঘটেছে অনুসন্ধান না করে তো বলা যাবে না। প্রশাসন নিশ্চয়ই তদন্ত করে খতিয়ে দেখবে। পুলিশি অনুসন্ধানের পর সঠিক কারণ জানা যাবে, কারা ওখানে বোমা লুকিয়ে রেখেছিল, তাদের বিরুদ্ধে রং না দেখে পুলিশ প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রশাসন, এখানে দলের রং দেখে অপরাধীর চরিত্র নির্ণয় হয় না। জলঙ্গির ধারের পরিত্যক্ত অঞ্চল থেকে বোমা উদ্ধার প্রসঙ্গে পুলিশের দাবি, এলাকা থেকে একটি বোমা উদ্ধার হয়েছে, তবে কোথা থেকে ওই বোমা এলো তা খতিয়ে দেখছে পুলিশ। নদিয়া থেকে বিশাল সিংহ রায়ের রিপোর্ট, কলকাতা টিভি। উত্তরবঙ্গের 2 জেলায় আক্রান্ত পুলিশ। চোপড়ায় মধ্যরাতের অভিযানে দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে গিয়ে আক্রান্ত পুলিশ। জলপাইগুড়ির কোতোয়ালিতে ডাকাতির ছক বানচাল করতে গিয়ে পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা। রক্ষকের ওপর পর হানার ঘটনার নিরাপত্তা নিয়ে প্রশ্ন সাধারণ মানুষের। ফের আক্রান্ত পুলিশ। জলপাইগুড়ি কোতোয়ালি থানার ঘটনা। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই হামলার দৃশ্য। হামলা হলেও কোনো রকমে প্রাণে বাঁচলেন কোতোয়ালি থানার পুলিশ কর্মীরা। বুধবার বেশি রাতে জলপাইগুড়ি দিন বাজারের একটি দোকানে ডাকাতির ছক কষে ডাকাত দল। দোকানে তালা ভাঙার ঘটনায় পুলিশের টহলদারি ভ্যানের নজরে পড়ে। পালিয়ে বাঁচতে ডাকাতরা গুলি ছুটতে থাকে। জিজ্ঞাসাবাদের জন্য ওই দোকানের কর্মীদের আটক করে পুলিশ। জলপাই দিন বাজার কিন্তু এর আগেও 2-3 চুরির ঘটনা ঘটেছে। পরপর এরকম ঘটনা ঘটে যাওয়াতে আমি আমার লাইফে কোনো এরকম ঘটনা দেখিনি। নিশ্চয়ই আতঙ্কিত মানে ভীষণ আতঙ্কিত আমরা। একইভাবে চোপড়ায় অপহরণকারীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত পুলিশ। ধারালো অস্ত্রে আঘাতে জখম 4 পুলিশ কর্মী। তাদের শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। চোপড়ার আমতলায় অপহরণের সঙ্গে জড়িত দুষ্কৃতীদের ধরতে যায় পুলিশ। সেই সময় পুলিশের উপরে হামলা চালায় দুষ্কৃতীরা। ঘটনায় পুলিশের 2 আধিকারিক, 1 কনস্টেবল ও গাড়ির একজন চালক গুরুতর জখম হন। ভাঙচুর চলে পুলিশের গাড়িতে। বুধবার রাতের ঘটনার জেরে বৃহস্পতিবারও চোপড়া ছিল থমথমে। ঘটনা হয়েছিল, এদের একটা কেস হয়েছিল সোনাপুরে, একটা লোককে তুলে মারপিট করেছিল, তার মধ্যে একটা ঝগড়া ছিল, ঝগড়ার মাধ্যমে ওটা হয়েছে, ওরা কিডন্যাপ কেস করেছিল। আমি শুনছি যেটা, হ্যাঁ আতঙ্কে আছে, এটাই ভয় যে ওরা ঘটাইছে, আমাদেরকে পুলিশ ধরে নিয়ে যাবে নাকি, রাস্তায় পড়লে ধরতেও পারে, তার জন্য আমরাও ভয়ে আছি। জনতার নিরাপত্তার ভার যাদের হাতে, তাদের ওপরেই দুষ্কৃতী হামলায় বড়সড় প্রশ্নের মুখে সাধারণ মানুষের নিরাপত্তা। কলকাতা টিভি। বাংলাদেশে কারফিউয়ের 6ষ্ঠ দিন। সুপ্রিম কোর্টের রায়ের পরও বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলছে আন্দোলন। বিক্ষোভের জেরে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 2 শতাধিক। সহিংস আন্দোলনের কারণে বুধবার পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে প্রায় 1500-রও বেশি আন্দোলনকারীকে। তবে 6ষ্ঠ দিনে কিছুটা শিথিল হয়েছে কারফিউ। পরিস্থিতি আরও স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে প্রশাসন। সুপ্রিম কোর্টের রায়ে কোটা সংস্কারের পরও অশান্ত বাংলাদেশ। রাজধানী ঢাকা সহ গোটা বাংলাদেশ জুড়ে চলছে কারফিউ। কারফিউয়ের 6ষ্ঠ দিনেও চলছে সেনাবাহিনী ও পুলিশি টহলদারি। কোটা সংস্কারকে কেন্দ্র করে বিক্ষোভের জেরে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 2 শতাধিক। বাংলাদেশ জুড়ে সহিংস আন্দোলন, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় বুধবার পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে প্রায় 1500-রও বেশি আন্দোলনকারীকে।
জানা গেছে ধৃতদের মধ্যে রয়েছে বিএনপি ও জামাতের বেশ কয়েকজন নেতাও। গ্রেপ্তার অভিযান চলছে এখনো। অন্যদিকে কোটা সংস্কারকে কেন্দ্র করে বিক্ষোভের জেরে আন্দোলনকারীদের বিরুদ্ধে আরও 11টি মামলা করা হয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ শান্ত না হওয়ায় দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলি এখনই খুলছে না বলে জানিয়েছে হাসিনা সরকার। তবে ষষ্ঠ দিনে কিছুটা শিথিল হয়েছে কারফিউ। বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল রাখা হয়েছে। এই সময়ের মধ্যেই চলছে ব্যাংক, অফিস, আদালত। দেশ জুড়ে যান চলাচল অনেকটাই বেড়েছে। পাশাপাশি লাগাতার সহিংস আন্দোলনের জেরে বাংলাদেশে যে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছিল, সেই সংযোগ আবারও ফিরে এসেছে ঢাকার প্রায় সব এলাকাতেই। কলকাতা টিভি। প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পদপ্রার্থী হিসেবে বিপুল সমর্থন পাচ্ছেন কমলা হ্যারিস, কিন্তু তাকে নিয়ে এখনও নীরব প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাট নেতা বারাক ওবামা। জানিয়ে শুরু হয়েছে জল্পনা। অন্যদিকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে কমলা হ্যারিসকে গুরুত্ব দিতে নারাজ তারই প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্প। নভেম্বরে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে নিজেকে সরিয়ে নিয়েছেন জো বাইডেন। এই নির্বাচনে ডেমোক্র্যাট শিবিরের নতুন প্রেসিডেন্ট পদপ্রার্থী বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পরেই বিপুল সমর্থন পেতে শুরু করেছেন জো বাইডেনের ডেপুটি। কিন্তু এখনো পর্যন্ত কমলা হ্যারিসকে নিয়ে কোনো মন্তব্য করেননি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আর তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় কমলার উদ্দেশ্যে বিপুল প্রশংসা করেন জো বাইডেন। আগামী নেত্রী হিসেবে কমলাকে বিশেষ মর্যাদাও দেন। কিন্তু প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট এখনো নিশ্চুপ। বারাক ওবামার এই মৌন মনোভাব দেখে ডেমোক্র্যাটদের একাংশের ধারণা যে ওবামা মনে করেন কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে সঠিক নির্বাচন নয়, কারণ তিনি রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে পারবেন না। অন্যদিকে অনেকের ধারণা বারাক ওবামার পছন্দের প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন অ্যারিজোনার সিনেটর মার্ক কেলি। আগামী মাসে হতে চলা ডেমোক্রেটিক পার্টির ন্যাশনাল কনভেনশনে তার নাম ঘোষণা করতে চেয়েছিলেন ওবামাও, কিন্তু তার আগেই কমলা হ্যারিসের নাম ঘোষণা করে দেওয়া হয় দলের তরফে, যার কারণেও কিছুটা অখুশি বারাক ওবামা। ইতিমধ্যেই প্রেসিডেন্ট নির্বাচনের কারণে জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন পদপ্রার্থীরা। প্রচার শুরু করে দিয়েছেন রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পও। কমলা হ্যারিসকে খুব একটা গুরুত্ব দিতে চাইছেন না ট্রাম্প। উত্তর ক্যালিফোর্নিয়ার প্রচার সভা থেকে ট্রাম্প বলেন, কমলা একজন উগ্র বামপন্থী, তিনি দেশকে ধ্বংস করে দেবেন, সেটি তারা হতে দেবেন না। কলকাতা টিভি। সেরা 10 আজ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন। সেরা 10 পাওয়ার